শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর রাজনৈতিক দলগুলো যারা ক্রিয়াশীল রয়েছে তারা 5 আগস্টের আগে যেরকম একটা একাট্টা ভাব ছিল, ঠিক 5 আগস্টের পরে বিভিন্ন ইস্যুতে তাদের ভিতর একটা মতপার্থক্য তৈরি হয়েছে। গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য হিসেবে মতপার্থক্য থাকবে, সেটিই স্বাভাবিক, কিন্তু তারপরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে নির্বাচন যখনই আলোচনায় আসে তখন নির্বাচনের সময়সীমা, কখন নির্বাচন হবে এবং নির্বাচন আসলেই তার সাথে পাশাপাশি যে আলোচনাগুলো আসে সংস্কার, বিচার, কোনটি আগে হবে, কোনটি শেষ করতে হবে, এরকম কথাগুলো যেমন আসে, পাশাপাশি স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন, সেই বিষয়গুলোও আসে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি আবারও আলোচনায় স্থানীয় না জাতীয়, কোন নির্বাচন আগে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক তথ্য ও প্রযুক্তি বিষয়ক HM সাইফ আলী খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে আছেন অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া হোসেন, নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসবো। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি, রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার, KM নুরুল হুদাকে হেনস্থাকারী প্রধান আসামি সহ 3 জনের জামিন। উৎসাহ উদ্দীপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইমাম। জুলাই আন্দোলনের প্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। এবং নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল, মামলা লড়বেন আমির হোসেন। এতক্ষণ আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে সাইফ আলী খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় জাতীয় না স্থানীয়, কোন নির্বাচন আগে। আপনি জানেন আমাদের এই আলোচনার যে অবতারণা করছি এজন্য যে আলোচনাটি আগে থেকেই ছিল, সরকারের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময়ে। আজকে আমরা যখন আলাপ করছি, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এই কথাটি বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচন আগে করবার কথা। সেই ক্ষেত্রে আপনাদের বক্তব্য তো নিঃসন্দেহে জাতীয় নির্বাচন আগে, একটু যদি যৌক্তিক ব্যাখ্যাটিও দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি আমাদের সকল কলাকুশলী সহ দেশে বিদেশের এবং যে যেখান থেকে দেখবেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিলাম গত 17 বছর। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, এবং সে কারণেই ছিল আমাদের লড়াই। এবং সেই লড়াই থেকেই আজকে জুলাই এবং আগস্টের যে বিপ্লবটা হয়েছে ছাত্র জনতার মিলে। দেখুন, গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি জাতির গঠনের জন্য জাতীয় নির্বাচনের অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই। আর গণতন্ত্রকে আপনার এগিয়ে নিয়ে যাবার জন্য প্রথম শর্তই হচ্ছে জনগণের ম্যান্ডেট, সরাসরি ভোট। এর কোনো বিকল্প কিছু নাই। স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচনের এই বিতর্কটাই আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি
অহেতুক আমরা করছি। কারণ স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হলে সব দিক থেকেই তো ভালো হয়। সর্বপ্রথম কথা হচ্ছে, আমি আমার যে গণতন্ত্রটা জন্য যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি এই দেশ থেকে, এখন হচ্ছে সাধারণ জনগণের ভোটাধিকার অর্থাৎ তাদের মালিকানা তাদের কাছে সর্বপ্রথম বুঝিয়ে দিয়ে তাদের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের মাধ্যমে সংস্কার, এখন যেগুলো নির্বাচনের আগে যেই সকল সংস্কারগুলো খুবই প্রয়োজন সেগুলো করবে অবশ্যই। এই সংস্কার তো চলমান, নির্বাচন এবং সংস্কার একটা আরেকটা পরিপূরক, সংস্কার চলতেই থাকবে, এটা চলমান প্রক্রিয়া। তো নির্বাচনের পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জন আকাঙ্ক্ষা জনরায় প্রতিষ্ঠিত হবে এবং যেই দল ক্ষমতায় বা যেই দল রাষ্ট্র পরিচালনায় যাবে সেই দল তখন স্থানীয় নির্বাচন হোক অন্যান্য সকল কিছু দিতে পারবে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখেন আজকে সর্বত্র বিশৃঙ্খলা, কে কার বাবা কে কার ভাই, একরকম বলতে গেলে গরিবের বউ, গ্রাম দেশে একটা কথা আছে, হকলের বাউস, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। বিষয়টা হলো অবস্থাটা হয়ে গেছে এমন, দেশ মনে হয় এক অভিভাবকহীনতার অবস্থায় আছে। এখন অভিভাবক কে নির্বাচন করবে? জনগণ। অবশ্যই আমরা একটি সরকারকে আমরা সবাই মনোনীত করেছি এবং এই সরকারকে মনোনীত করেছি হচ্ছে গণতান্ত্রিক ধারায় আমরা যাওয়ার জন্য, একটা ক্রান্তিকাল অতিক্রম করার পরে ইন্টারিম অর্থাৎ মধ্যবর্তী একজন সরকার, যে সরকার সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন করার মতো, জাতীয় নির্বাচন করার মতো একটা পরিস্থিতি তৈরি করে ওনারা নির্বাচন দিবেন। আচ্ছা, এখন আসেন স্থানীয় নির্বাচন সমস্যাটা কোথায়? আগে যদি স্থানীয় নির্বাচন দেয়, কারণ ওনারা যে যারা স্থানীয় নির্বাচন চাচ্ছেন তারা যেটি বলছেন যে স্থানীয় জনগণ তারা প্রপার সেবাটা পাচ্ছে না। স্থানীয় জনগণ, আচ্ছা আমি ওই কথায় আগে আসি। আগে আপনি গণতন্ত্র যে পুনরুদ্ধার করেছেন সেটাকে দেখান। গণতন্ত্র পুনরুদ্ধার করার প্রথম মানেই তো হচ্ছে জনগণের হাতে তার ক্ষমতাটা যাওয়া, রাষ্ট্রের ক্ষমতা। স্থানীয় সরকার তো স্থানীয়, কিন্তু রাষ্ট্রের মালিকানা তো মানুষ এটার প্রতিফলন করবে কি করে? রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব কারো কাছে দিয়ে। ঠিক আছে, আপনি স্থানীয় সরকার আগে হলে কি হবে, তারপরে জাতীয় নির্বাচন আগে হলে কি হবে, এর আগে এই বিতর্কের আগে আপনি এই কথাটাই বলেন না যে আপনি গণতন্ত্র পুনরুদ্ধার যে করেছেন সেটার প্রতিফলন তো ঘটান আগে। সেটার প্রতিফলনের জন্য আগে জাতীয় নির্বাচন, অবশ্যই জাতীয় নির্বাচন দরকার। কারণ তা না হলে আপনি যে এই যে দেশের জনগণ তার দেশের মালিকানা ফেরত পেয়েছে সেটা প্রুফ কিভাবে হবে? স্থানীয় সরকার নির্বাচন তো স্থানীয় সরকার পরিচালনার জন্য, আর রাষ্ট্র পরিচালনা করবে কি করে? স্থানীয় সরকারেও সাধারণ জনগণ ভোট দিবে, কিন্তু রাষ্ট্র পরিচালনা একটা বিরাট বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আপনি এই আলোচনার অবতারণা ঘটিয়েছেন, আমাকে বলতেই হয় যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবস্থা এবং এই দুরবস্থার মধ্য দিয়ে দেখেন কেউ এই দিকে আন্দোলন করছে, হঠাৎ করে এখানে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এখানে সচিবালয় এনবিআর থেকে সর্বত্র, এবং ব্যবসায়ীদের মধ্যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সর্বক্ষেত্রে একটা কি বলে আপনাকে আনস্টেবল একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। এবং সেখানে আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচন কিন্তু জাতীয় নির্বাচন থেকেও খুব বেশি কঠিন, কারণ খুব লোকাল এবং স্থানীয়ভাবে রুরাল পিপল খুব এটাকে মানে অন্যভাবে নিয়ে নেয়, এবং এটাতে আপনার দেখবেন জাতীয় নির্বাচনের চাইতে স্থানীয় নির্বাচনে অনেক বেশি সংঘাত হয়, সংঘাতগুলো হয়। তো সুতরাং আপনি দেখেন কোনটা সেফ, অনেক পারসেপশন আসবে। দেখেন আপনি তর্কের জন্য এই জিনিসগুলো ছেড়ে দেয়া, শুধু আমার কাছে মনে হয় কি যে বিতর্ক করার জন্য অথবা অন্য কোনো বার্গেনিংয়ের জন্য অথবা জাতীয় নির্বাচনটা যে সময়টা বেঁধে দেওয়া বা আমরা যে সময়টায় চাইছি, ডিসেম্বর চেয়েছিলাম, সেটা পরবর্তীতে ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে। তো এই সময়ের মধ্যে আপনি স্থানীয় নির্বাচন করবেন নাকি জাতীয় নির্বাচন, সময়টা কোথায়? তো অহেতুক বিতর্কের জন্ম দিয়ে তো আমার মনে হয় রাষ্ট্রটাকে একটু অস্থিতিশীল করার ব্যতীত আর কিছু নয়। আমার কাছে মনে হয় যে প্রথম কথা হচ্ছে রাষ্ট্র বিনির্মাণের জন্য গণতন্ত্রের বিকল্প নেই।
আর গণতন্ত্রের প্রতিফলন তখনই ঘটে যখন সাধারণ জনগণ সরাসরি তার ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার রাষ্ট্রটা পরিচালনা করার দায়িত্ব দিতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি শুনে আসি কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসেন আছেন আমাদের সাথে। কর্নেল জাকারিয়া, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে আলোচনা করছিলাম আমরা, যে আবারও একটি আলোচনায় এসেছে যে স্থানীয় না জাতীয় কোন নির্বাচন আগে, যদি স্থানীয় নির্বাচন হয় সেটি কেন, সেই বিষয়টি যদি একটু উল্লেখ করেন। জনাব জাকারিয়া শুনতে পাচ্ছেন? মিউট করা আছে বোধ হয়, আপনি আনমিউট করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, মজলিস ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আজকের এই আলোচনায় নিমন্ত্রণ জানানোর জন্য। আমি সালাম এবং আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আমার সহ বিজ্ঞ আলোচক বৃন্দকে এবং সাথে আপনার দর্শক শ্রোতাদেরকে। আজকের বিষয় আপনার খুবই পার্টিনেন্ট একটি বিষয়, যে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগে না পরে। আমি মনে করি এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, এই কারণে যে যে কোনো নির্বাচন, আমি মনে করি যে সেই নির্বাচনের জন্য সরকারের স্থিতিশীলতা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা খুবই ইম্পর্টেন্ট। সেটা আপনি যা স্থানীয় নির্বাচন বলেন অথবা জাতীয় নির্বাচন বলেন। তো আমরা সবচেয়ে একটা ভালো দিক দেখতে পাচ্ছি এই একটি মাস অথবা কয়েক সপ্তাহ। সেটা হচ্ছে যে জাতীয় ঐক্য মত কমিশনের যে আলোচনাটা চলছে, তার মাধ্যমে কিন্তু বড় বড় দলগুলো এবং সব দলগুলোই অনেক বড় বড় বিষয়ে কিন্তু তারা ঐক্যমত্যে পড়ছে। এবং আপনি লক্ষ্য করছেন এর মধ্য দিয়ে কিন্তু একটা রাষ্ট্রীয় স্থিতিশীলতার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যে। আহ, আহ, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে স্থানীয় নির্বাচনটা কেন আগে প্রয়োজন। আগে স্থানীয় নির্বাচনটা কিন্তু আগে হলে আপনি দেখবেন অনেক বিষয় কিন্তু আপনি যখন জাতীয় পর্যায়ে নির্বাচনটা হবে তখন কিন্তু অনেক বিষয়টা আপনাকে চ্যালেঞ্জ গুলো কিন্তু আপনি আমাদের নির্বাচন কমিশন বলেন প্রশাসন বলেন, তাদের কিন্তু একটা টেস্টের জায়গা হচ্ছে কিন্তু আপনার এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। আহ আপনি জানেন যে আমাদের যে নির্বাচন কমিশন, এই কমিশনে যারা কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা তো 5 বছরের জন্য নিয়োগ পেয়েছেন এবং তাদের সবচেয়ে বড় যে টেস্ট সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। এখন এই নির্বাচন কমিশনের কিন্তু প্রত্যেকেই, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্যান্য কমিশনার যারা রয়েছেন তারা তাদের প্রত্যেকে স্ব-স্ব প্রশাসনিক অবস্থানে ছিলেন, যেখানে তাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু নির্বাচন পরিচালনার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স তাদের নাই, কারণ দিস দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ বিকাম দ্য কমিশনার। সো তাদের এক্সপিরিয়েন্স গেইন করতে হলে কিন্তু স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে তাদের সেটা একটা সুযোগ তৈরি হয়। সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে কর্নেল জাকারিয়া আপনি বলবেন, কর্নেল জাকারিয়া আপনি বলবেন, অবশ্যই বলবেন আপনি। আমি জাস্ট আপনার আলোচনা একটু যুক্ত করছি। ইতোপূর্বেও নির্বাচন কমিশনারে যারা আসে, প্রধান নির্বাচন কমিশন সহ কেউই সাবেক কমিশনার থাকে না বা অন্যান্য নির্বাচন পরিচালনার তাদের সেই অর্থে খুব অভিজ্ঞতা থাকে এরকম নয়। তারপরেও তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে মানে সম্পন্ন করবার অনেক নজির আছে। এক্ষেত্রে একেবারে পরীক্ষা দিতে হবে কিংবা অভিজ্ঞতা অর্জন করতে হবে, বিষয়টি কি এরকম কিনা? জি, এক্ষেত্রে আমি যদি বলি, এরকম যদি আপনাকে উদাহরণ দেই যে এটা তো একটা রেফারি হিসেবে কাজ করছে, তাই না? বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা নিউট্রালি তাদের কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, এটাই এক্সপেক্টেড। লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত হয়। আমি যদি একটা খেলার সাথে তুলনা করি আপনাকে, আপনার ফাইনাল খেলা আগে নাকি কোয়ার্টার ফাইনাল তার আগে, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল তার আগে, রাউন্ড রবিন লিগ যেটাই বলেন কি, সেটা আগে। তো যখন জাতীয় পর্যায়ে নির্বাচনটা আগে যদি স্কোপ থাকে, আমি বলছি যদি সুযোগ থাকে, তাহলে কিন্তু আপনার প্রশাসন কতখানি সক্ষমতা রাখে। আপনি জানেন যে এই 5ই আগস্টের আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল তার যে সেট আপ ছিল, প্রশাসন ছিল, সবকিছু আপনি একদলীয় সেবাদাস প্রশাসনিক কর্মকর্তা তৈরি হয়েছিল।
তো সেটার পরে এরকম একটা অভ্যুত্থানের পরে আপনি জানেন যে পুলিশ বিভাগের অবস্থাটা দেখেন, এখন পর্যন্ত তারা সম্পূর্ণ সক্ষমতা ফিরে পায়নি। তো আপনার প্রশাসনকে তৈরি করা, তারপরে নির্বাচন কমিশনের অভিজ্ঞতাকে কাজে লাগানো, এটা একটা টেস্টের মধ্য দিয়ে গেলে স্থানীয় নির্বাচনটা কিন্তু আগে হলে সবচাইতে বড় যে সুযোগটা তৈরি হয় সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চাটা মানুষ তৈরি করতে পারে, মানুষ করতে পারে, জনগণ তৈরি করতে পারে। এবং আপনি জানেন স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো হয় সেটা কিন্তু দলীয় দিকটা কিন্তু অত বেশি বিবিধ হয় না। হ্যাঁ, সেখানে স্থানীয় পর্যায়ের যে থাকে উন্নয়নমূলক কাজ, তারপরে কার মাধ্যমে মানুষ সেবা বেশি পাবে, কার মধ্যে সততা রয়েছে, এই বিষয়গুলো অনেক বড় করে দেখা যায় জনগণের মধ্যে। তো স্থানীয় পর্যায়ে আমি মনে করি যে নির্বাচনটা আগে হলে মানুষের অংশগ্রহণমূলক রাজনৈতিক এবং গণতান্ত্রিক চর্চাটা থাকে। এবং এটার মধ্য দিয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনেরও একটা টেস্ট হয়ে যাবে যে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয়। এবং একটা সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচনটার উপরে তো দেশে বিদেশে সবার তো নজর থাকে, তো ওইটাকে যাতে কোনো রকমের ভুল ত্রুটির ঊর্ধ্বে রাখতে পারে, এই কারণে আমি মনে করি প্রশাসনিক সক্ষমতা এবং নির্বাচন কমিশনের সক্ষমতা টেস্টের জন্য এবং জনগণের রাজনৈতিক মুখী করা এবং একটা চর্চা, গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি মনে করি স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত এই প্রেক্ষাপটে। জি। আর যেসব রাজনৈতিক দল বলছে যে নির্বাচন আগে আপনি তো আপনার যুক্তি দেখিয়েছেন, যারা আগে চাইছে আপনার কাছে কি মনে হয় তাদের স্থানীয় পর্যায়ে সেরকম প্রস্তুতির অভাব আছে, বা কি কারণে চাইছে না তারা আগে? মজলিস ভাই, আমি মনে করি যে এরকম একটা 15 বছরের একটা দানবীয় একটা সরকার, যে রক্তের মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা, আমাদের শ্রমিক জনতা, ছাত্র জনতা মিলে যে একটা পরিবর্তন নিয়ে আসছে, এরপরে তো আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলগুলো একটা সুষ্ঠু রাজনীতির দিকে, সুষ্ঠু ন্যায় ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে সবাইকে ফিরে আসা উচিত। এবং সবাইরই আমি মনে করি এটাই আগে চাওয়া উচিত যে আমরা দেখি না স্থানীয় পর্যায়ে আমাদের একটা প্রস্তুতি শুরু হোক। মানুষ তো রাজনীতি থেকে দূরে চলে গিয়েছে। আপনি জানেন যে 15 বছর রাজনীতি দেখতে দেখতে আমরা তো এই রাজনীতি নামে আমরা একটা মানে সবার কাছে একটা রাজনীতি মানেই হচ্ছে দুর্নীতি, রাজনীতি মানেই হচ্ছে খুনাখুনি, রাজনীতি মানেই হচ্ছে অপশাসন। তো এই যে মানুষকে আপনি যদি এখন এরকম একটা অবস্থার মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আমি মনে করি অবশ্যই যারা চায় না, আমি মনে করি তাদের স্থানীয় নির্বাচনটার মধ্য দিয়ে তাদের নিজেদেরও টেস্ট করা উচিত যে আমি আমার জনসমর্থনটা কোন পর্যায়ে রয়েছে। তো যারা যারা এইভাবে গণতান্ত্রিক পরিবেশ এবং অন্যকে রাজনীতি করার সুযোগ সম্মান দিবে, সেরকম যদি একটা মানসিকতা থাকে, তাহলে আমি মনে করি সকলেই হওয়া উচিত যে স্থানীয় নির্বাচনটা আগে হোক, আমরা এর মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ফিরে আসি এবং এর মধ্যে দিয়ে সরকারও একটা আস্থা তৈরি হবে, সরকারের একটা বড় ধরনের একটা শক্তি সরকার অর্জন করতে পারবে যে না, আমরা তো স্থানীয় নির্বাচন, আমাদের জন সাপোর্ট রয়েছে, জন আস্থা রয়েছে আমাদের উপরে, তো আমরা একটা ভালো ক্রেডিবল ইলেকশন আমরা উপহার দিতে পারবো জাতিকে। খুবই সুন্দর। কিন্তু আপনার কি এটা মনে হয় কিনা, যদি এই যুক্তি কেউ দেবার চেষ্টা করে যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু প্রতীকবিহীন নির্বাচন, এখানে রাজনৈতিক দলের কোনো প্রতীক থাকবে না, সেই ক্ষেত্রে যাদেরকে আমরা বলছি বা সবাই বলছে ফ্যাসিস্ট পতিত সরকার, বিগত 15 বছরে নানা অনিয়ম, অত্যাচার, অবিচার, দুর্নীতি সেগুলোর সাথে জড়িত আওয়ামী লীগ, যার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের লোকজন যেহেতু দলীয় কোনো প্রতীক নাই, তারা যদি নির্বাচনে অংশ নেয় এবং তাদের একটা জায়গা তৈরি হয়ে যায়, এবং এই সুযোগ কি তখন তৈরি হয় কিনা যে তাদের রাজনৈতিক সাংগঠনিকভাবে শক্তিশালী করবার, যে স্থানীয় সরকার নির্বাচনের সেই সাইনবোর্ডটা ব্যবহার করে তারা স্বতন্ত্রভাবেই হোক বা যেহেতু কোনো প্রতীক থাকবে না, যে কোনোভাবে তারা তাদের রাজনৈতিক পুনর্বাসনের বিষয়টি আরও নিশ্চিত হবে বা তারা শক্তি সঞ্চয় করতে পারবে, সেই সুযোগও তৈরি হয়ে যায় কিনা? আপনার কাছে কি মনে হয়? যে আপনার এই কথার কিছুটা যুক্তি রয়েছে, বাট আমি মনে করি যে তারা যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, গুম খুন করেছে, বিডিআর হত্যা, শাপলা চত্বর হত্যা, অনেক, মানে এটা বলে তো শেষ করা যায় না, এগুলা মানুষের কাছে এখনো দৃশ্যমান। এখনো মানুষ সেগুলা চিন্তা করলে বা সেগুলোর ব্যাপারে ভিডিও দেখতে গেলে মানুষ মানে শিহরিত হয়ে ওঠে। তো এরকম একটা অবস্থার পরপরই আমি মনে করি না
সেটা বড় ধরনের কোনো চ্যালেঞ্জ। কারণ হচ্ছে তারা তাদের জনগণ যে প্রত্যাখ্যান করেছে, তাদের প্রতি যে হেট্রেড তৈরি হয়েছে, এটা এই প্রজন্ম শেষ না হলে সেটা অনেক বছরের প্রয়োজন হবে, যে এই মানুষকে ভুলিয়ে আবার তাদের পক্ষে নির্বাচন হওয়াটা খুবই কঠিন। এবং আপনি দেখেন, একটা সরকার শুধু পতন হয়নি, এই সরকারের শত শত লোক যারা এমপি মন্ত্রী বিভিন্ন প্রশাসনে ছিল, সরকারি কর্মকর্তা, ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। পালিয়ে তারা তো আমরা তো এই এই যখন বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, এরপরে তো তাদেরকে কোনো ঘোষণা দেয় নাই যে তোমাদেরকে আমরা মেরে ফেলবো বা আমরা এইটা করব, তোমাদেরকে এদেশে বসবাস করতে দিব না। এটা তো কোনো পরিবেশ তৈরি হয় না, কিন্তু তারা কিন্তু তাদের ওই ইটা নাই, তাদের সেই কি বলে তাদের মানসিক কৃতকর্মের সেই জন্য শক্তিটা তারা চলে ছিল না। গেছে। তারা জানে যে তাদের অপকর্ম, তাদেরকে এখানে থাকাটা খুব কঠিন হয়ে যাবে, তারা যে অপকর্ম করেছে। কাজী সেই দলের যারা সব পালিয়ে গেছে, সেই দলের আপনি একটা ভালো প্রার্থী খুঁজে বের করে নিয়ে আসেন না একটা স্থানীয় পর্যায়ে, এবং সে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, বা সে একটা পৌর সভা অসংখ্য মেয়র হবে। ধন্যবাদ। তারা আমি কিন্তু মনে এরই করি মধ্যে সে বিভিন্ন অবস্থা জায়গায় আসছে, ঝটিকা মিছিল করছে, আমরা দেখছি আইন আদালত প্রাঙ্গণেও তারা বিভিন্ন স্লোগান ভাই, দিচ্ছে। ঝটিকা সুতরাং মিছিল করা, আপনি যদি টাকা দেন, আপনি জি, যদি টাকা দেন, টাকা আছে, অর্থ আছে তাদের, অর্থে আমাদের মানুষের অনেক বেকার ঘুরে বেড়াচ্ছে, তারপরে অনেক গরিব লোকজন রয়েছে, দিনমজুর রয়েছে। আপনি টাকা দেন না, আপনি টাকা দেন, দেখবেন এরকম লোকজন পাবেন যে অনেক জি, রিস্ক নিয়ে এরকম আশঙ্কাটা মিছিল আসলে করবে। এটা সেখানেই, সেই অভিজ্ঞতা টাকা বেশি। ব্যবহার করে স্থানীয় সরকার নির্বাচনেও আবার সেরকম কিছু করতে পারে কিনা বা আচ্ছা, সেই মাসেল এখন আমি মনে সেটিও করি আশঙ্কা। হ্যাঁ, জি, কিছুটা তো রিস্ক থেকে যায়, সেই রিস্ককে আপনাকে রিস্কের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। দেখেন অসংখ্য না, ধন্যবাদ। ছেড়ে আমি দেন একটু না, শুনে জনগণের আসি উপরে জনাব ছেড়ে দেন। ইলিয়াস খানের কাছে, আবার জনগণের আসবো আস্থার আপনার। উপরে আপনি বিশ্বাসী থাকেন, জি, সবাইকে আমি সেটাই বলি, জনগণের উপরে আস্থা রাখুন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস খান। শুনছিলেন আপনি দুজনের দীর্ঘ আলোচনা। সময় ধরে শুনছিলাম, বিশেষ করে জনাব কর্নেল জাকারিয়া অবশ্য হোসেন। জাকারিয়া হোসেন, তিনি বলেছেন যে আগে নির্বাচনের একটু পরীক্ষা দিবে। বাট আমাদের কিন্তু মনে আছে স্বৈরাচার এরশাদের পতনের পরে মাত্র 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছিল, এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয় যে সেই 91 সালে যে 91 সালে যে নির্বাচনটি হয়েছিল সবচেয়ে ভালো নির্বাচন সেটিকে বলা হয়। তারা কিন্তু আগে পরীক্ষা দেয়নি সেই কমিশন, স্থানীয় সরকার নির্বাচন করে। এখন যেটা মূল প্রশ্ন, যেটা উনি তখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখনকার পরিস্থিতি, সেটি বিবেচনায় আনবার সুযোগ আছে কিনা? সেটি সেই জন্যই আমি বলছি যে শেষ দিকে আপনি যে কথাটি বলেছেন, এবং আপনি বক্তব্যের শুরুতে একটি কথা, অনুষ্ঠানের শুরুতে একটি কথা বলেছেন যে 5ই আগস্টের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, 5ই আগস্টের পরে সেটি কি বলে সেরকম ঐক্য নাই। নির্বাচনটি করার মূল সমস্যা হচ্ছে যে এখন যে ফ্যাসিস্টের পতন ঘটেছে, এবং আপনি কর্নেল জাকারিয়া তিনি যেটি বললেন যে আবার আসতে পারে ফিরে, সেটা ফ্যাসিস্টকে রুখতে হলে এই গণতান্ত্রিক শক্তিগুলো কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, জামাত ইসলাম করেছে, অন্যান্য করেছে, নতুন দল এনসিপি আছে, সবাই করেছে আন্দোলন। এখন যদি স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়, এই নির্বাচন এই দলগুলোর মধ্যে কিন্তু বিভেদ শুরু হবে, এবং নির্বাচন কমিশনকে যে পরীক্ষা করবে সেই সুযোগ কিন্তু নাই। এই সুযোগ নেই এই কারণে যে আমাদের অনেক রাজনৈতিক দল এক্সপেক্ট করতেছে যে আমরা বিশাল বিজয় লাভ করব, কিন্তু বাস্তবতা কিন্তু সেরকম না, মাঠের রিপোর্ট সেরকম না। যখন কি বলে যে হেরে যাবে সারা দেশে, তখনই বলবে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ না, এই নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করেনি। শুধু এগুলো আগে করে, এগুলো করা এখন নির্বাচন আগে করা, তাদের জনপ্রিয়তা যাচাইয়েরও একটি বিষয় আপনি মনে করছেন? সুতরাং সেটি করা এখন মূল টার্গেট হচ্ছে মানুষ, যেটি সাইফুল খান বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়, করতে চায়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটি স্থিতিশীল সরকার লাগবে। যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন করতে চান তাহলে কিন্তু একটা স্থিতিশীল সরকার লাগবে। এখন যে সরকার, তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা সাময়িক সময়ের জন্য তারা সে মধ্যবর্তী সময়ের জন্য তারা এসছে। সুতরাং এই সরকারের পক্ষে এই নির্বাচন করা একটু টাফ বলে আমি মনে করি, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি, যদিও কতটা প্রাসঙ্গিকই বলবো, যে এই সরকার ক্ষমতা আসার পর 400টি আন্দোলন হয়েছে, এবং প্রধান উপদেষ্টা বাড়িতে চলে যায় প্রায়, তারপরে কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাচ্ছে রাতারাতি, পরীক্ষা না দিয়ে পাশ করতে চায়, নানা কিছু আছে, কত ধরনের কত কিছু ঘটছে। শুধু এক ধরনের অস্থিতিশীলতা কিন্তু চলছে। এই যে মব হচ্ছে, বিভিন্ন মব জাস্টিস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করলাম না, আমি কয়েকটি ছেলে নিয়ে এসে আপনাকে অ্যাসাল্ট করলাম। এই সংস্কৃতি, এই যে অবস্থা, এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার এটি ম্যানেজ করতে পারবে না। রাজনৈতিক শক্তি লাগবে,
এবং জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার লাগবে, কারণ শেখ হাসিনার মতো এরকম প্রতিনিধি না যারা বিনা ভোটে, রাতের ভোটে বা ডামি ভোটে নির্বাচিত হয়েছে, আর যাদের প্রকৃত জনগণের সাথে সম্পর্ক আছে, জনগণ যাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছে, এরকম জনপ্রতিনিধিরা যদি আসে এবং দেশে যদি স্থিতিশীল অবস্থা হয় তখন কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা যাবে। না হলে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা যাবে, মারামারি কাটাকাটি বিভিন্ন যে আপনি যে কথাটাই উনি বলেছেন যে পার্লামেন্ট নির্বাচনের জন্য স্থানীয় নির্বাচন টাফ, অনেক কিলিং হয় বাংলাদেশে, আমি দেখছি বিভিন্ন জায়গায়। সুতরাং এগুলো যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে একটি নির্বাচিত সরকার লাগবে, একটি স্থিতিশীল সরকার লাগবে। সুতরাং আমি মনে করি নির্বাচনটি আগে এইসব আলোচনা করে, নির্বাচন নানা কথা অনেকে বলেন, আমি জানি না পলিটিক্যাল বক্তব্য কিনা যে নির্বাচন পেছানোর জন্য এগুলো বলা হচ্ছে, কারণ যারা অনেকে বলছেন, যারা নির্বাচন পেছানোর কথা বলছেন, অনেকে বলেন তারা এখন যে ক্ষমতা ভোগ করছেন এটি কোনো নির্বাচিত সরকার আসলে কোনো দিন পারবে না। সে কারণে যারা এখন এই অনেকে 400-র মধ্যে 300 সিট পায়, নানা কিছু আমরা দেখি রাজনীতিতে, প্রকৃতপক্ষে কতটি পাবে সেটি আপনিও বোঝেন, আমিও বুঝি, উনিও বুঝে, বাংলাদেশের জনগণও বোঝে। সুতরাং আমি একটি কথাই বলতে চাই, আগে বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে। মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, ভোট দিতে পারছে না, একটা ভোটের ক্ষুধাও রয়েছে, তারা একটা ভোট দিতে চায়, সেই ভোট কিন্তু দিতে পারছে না পার্লামেন্টে। সরি আমি অ্যাড করছি, তাও জাতীয় নির্বাচনের, অর্থাৎ রাষ্ট্রীয় সরকার গঠনের, যে রাষ্ট্র পরিচালনা করবে তাদের নির্বাচিত, সেটি আমি বলতে চাই, সেটি আগে পার্লামেন্ট নির্বাচন হয়ে একটা স্থিতিশীল অবস্থা দেশে আসুক। এখন তো চলছে, এখন তো যে চলছে না তা কিন্তু নয়, সেবা যে পাচ্ছে না তা কিন্তু নয়, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। সুতরাং আগে স্থিতিশীল সরকার আসুক, সেই সরকার এসে নির্বাচন। যে প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম যে প্রতীকবিহীন হওয়ার কারণে আপনার কাছে মনে হয় কিনা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বা তাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করার একটা সুযোগ? তারা তো সুযোগ করবে, দেশের বাইরে থেকেও নানা ধরনের হুমকি দামকি দিচ্ছে, যদিও এদিকে কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য, কারণ যে দুঃশাসন এই জাতির উপর চালিয়েছে মক্কা বহুদূর ওরকম মনে হয়। ক্ষমতায় আসতে অনেক একটু সময় লাগবে, আগে 3.5 বছর চালিয়ে নির্যাতন চালিয়ে 21 বছর ক্ষমতায় আসতে পারেনি, এবার 15.5 বছর এই জাতির উপর নির্যাতন চালিয়েছে, এবং সেটি কিন্তু আগের আমলের চেয়েও বেশি। মানুষ গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এই যে বিএনপি নেতাদের 400 মামলা, 450 মামলা, এগুলো তো হয়েছে, মানুষকে বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং একটু সময় লাগবে মনে হয় আওয়ামী লীগের ক্ষমতায় আসতে, আমার ধারণা। যেমন 3.5 বছরে যে কথাটি বললাম যে 21 বছর আসতে পারেনি, ওই 3.5 বছরের মিনিমাম 100 গুণ অত্যাচার করেছে, এবং এবার কিন্তু লুটপাটও করেছে, সারা পুরো দেশটা লুটপাট করে ফেলছে, ব্যাংক লুটপাট করেছে, আর্থিক যত প্রতিষ্ঠান আছে সব লুটপাট করে ফোকলা বানিয়ে দিয়েছে। সুতরাং একটু সময় লাগবে, যত হুমকি দামকি দেখ একটু সময় লাগবে। আমার আওয়ামী লীগের বন্ধু যারা আছেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। এস এম সাইফ আলী খান, সাইফ আলী খান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, স্থানীয় না জাতীয়, দুঃখিত, একটি বিষয় বলা হয়ে থাকে যে স্থানীয় সরকার নির্বাচন যদি রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে যেটি হয়, মানে এখন যারা বলছেন স্থানীয় সরকার অন্তর্বর্তী সরকারের অধীনে করার জন্য, যে স্থানীয় সরকারে সাধারণত অরাজনৈতিক ব্যক্তি, স্কুলের শিক্ষক, গ্রামের যারা একটু সর্বজন গ্রাহ্য বা সবার কাছে সম্মানিত, সেই ধরনের ব্যক্তিরা আসতে পারে। রাজনৈতিক সরকার যখনই থাকবে কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে সেখানে ক্যান্ডিডেট দেয়াই হবে, সেটি প্রতীক থাকুক কিংবা নাই থাকুক, সেগুলোর একটা ঝুঁকি থাকে। সেই জায়গায় কি বলবেন? ঝুঁকি এটা আগে ছিল, এখন যদি জনরায়ে, জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক একটা সরকার গঠিত হয় তাহলে সেটা সম্ভব নয়, সেটা হবে না। আমি যদি ধরে নেই আমার দল সরকারে আসলো, জনগণ আমার দলকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিল, তাহলে আমার দলের সর্বপ্রথম হিসাব নিকাশটা কি? আমার দল কি করতে চায়? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সাম্য কেন প্রয়োজন? আচ্ছা, সাম্য আসলে আপনার সমাজে কি পরিস্থিতি তৈরি হবে? মানবিক মর্যাদা, প্রত্যেকের মর্যাদা রক্ষা অক্ষুণ্ণ থাকবে। সামাজিক সুবিচার, যদি সামাজিক সুবিচার হয় চলে আসে, আমরা সেটা অবশ্যই আমাদের দল, সেটা আমাদের পার্টির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমাদের এই স্লোগানটি অবশ্যই আপনি শুনে থাকবেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এর মধ্য দিয়ে
যেহেতু আমরা জনরায়ে যদি সরকার গঠন করে আমাদের দল, তাহলে আমরা জবাবদিহি করতে হবে জনগণের কাছে। সুতরাং আমরা জনগণের কাছে যে ওয়াদাটি করছি এবং করব, সেগুলো তো অবশ্যই আমরা পালন করতে হবে, কারণ আমরা তো জনগণের ভোটের উপরেই নির্ভরশীল। সুতরাং আমার তো জনগণকে জবাবদিহি করতে হবে। সুতরাং যেই কথাটি আপনি আগে বলেছেন, অন্য পূর্বের প্রশাসন, পূর্বের সরকার যেভাবে প্রভাব বিস্তার করেছে, নেক্সট সরকার যে সাধারণের নির্বাচিত যে সরকার হবে, পরিচালনা করবে, তাদের থেকে তো আপনি এটা আশা করতে পারেন না। তাহলে আপনার গণতন্ত্রের উপর ভরসা নেই। জি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় যেটি আমরা বলছি যে নির্বাচনের যেই তারিখটি বা যেই সময়টি এখন পর্যন্ত মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে, বা লন্ডন বৈঠকের পরে যেটি গণমাধ্যমে এসেছে ফেব্রুয়ারি কোনো এক সময়, এবং সেখানে যেটি বলা হচ্ছে যে কিছু শর্তও কিন্তু আছে সেখানে, যে একটা প্রত্যাশিত সংস্কার এবং এই যে নির্দিষ্ট মানে যেই সব সংস্কারগুলো যদি সম্ভব হয় তাহলে এইসব শর্ত পূরণ করে আপনার কাছে মনে হয় কি না সেই সময়ে নির্বাচন, এটি একটি বিষয়। আর সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, বিশেষ করে এখনও যেটি মব জাস্টিস বলতে চাই না, ভায়োলেন্স বলাই শ্রেয়, যে মব ভায়োলেন্স হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি রেখে একটি নির্বাচন সেটি কতটা মানে সেই জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবার যে সুযোগ বা জায়গা, সেটিকে কিভাবে দেখছেন আপনি? আপনার কথা এক কথায় যদি বলি, আপনি দেশটা সংকটাপন্ন এখনো, এটাই বলতে চাইছেন। যখন দেশটা সংকটাপন্ন থাকে, সেটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি জাতীয় নির্বাচন বা জনগণের দ্বারা ভোটে নির্বাচিত একটা সরকার খুব প্রয়োজন এর থেকে উত্তরণের জন্য। আচ্ছা, এখন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিছু শর্ত সাপেক্ষে, আপনি যে কথাটা বলেছেন সেখানে শর্ত হলো কি, আমি যদি ধরি, আমি জানি না আমরা কি শর্ত, আপনিও সম্ভবত জানেন না। নির্বাচন করার জন্য প্রত্যাশিত সংস্কার বলতে আমরা বুঝি নির্বাচন করার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, এবং এর জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আপনার ডিমার্কেশনের কিছু বিষয় আছে, ভোটার হালনাগাদের কিছু বিষয় আছে, ইলেকশন কমিশনের সকল কাজগুলো, অনেকগুলো কাজ আছে, ইলেকশন কমিশন না, হ্যাঁ, জুলাই সনদ, তো সেটা সরকার করছে সকলের মতামতের ভিত্তিতে। কিন্তু এর আগে যেই কাজগুলো আপনি দেখেন, সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রাষ্ট্রকে সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য জরুরি যে সংস্কারগুলো, সেগুলো করে নির্বাচিত সরকারের হাতে দিয়ে দেওয়া, যে এই সংস্কারগুলো আমরা করেছি, এই সংস্কারগুলো আপনাদের করতে হবে। আমার মনে হয় এর মধ্য দিয়েই আমাদের এই সংকটাপন্ন জাতি সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবে। জি, আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে বিচার ব্যবস্থার প্রত্যাশিত অগ্রগতির, এটিও বলা হচ্ছে। তো এখন সেটা কিন্তু সংস্কারের মধ্যে, আপনি বিচার ব্যবস্থা, এটা তো একটা সংস্কার। আপনি দেখেন, আপনি সব সংস্কার কিন্তু এখন করতে পারবেন না। আপনি যদি সব খুলে মেলে ধরেন, তাহলে এই রাষ্ট্র যে সংকটাপন্ন, আরো বেশি সংকটাপন্ন হতে পারে। আমরা, আল্লাহ না করুন, দুষ্কৃতিকারীরা কিন্তু বসে নেই, তাদের যে অপশক্তি রয়েছে, সে অপশক্তির অপচেষ্টা তারা থামায় নেই, অপচেষ্টা তারা লিপ্ত আছে, যে কোনোভাবেই হোক দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য। না, বিচার কার্যক্রম তো শুরু হয়েছে, অলরেডি হয়েছে, এবং বিচার কি বলে, তাজুল ইসলাম সাহেব তিনি বলেছেন যে আমরা বিজয় দিবসের আগে আগামী অনেক বিচার করার সম্ভাবনা আছে। এটা তো সেটি মনে হয় বিচার প্রক্রিয়া তার ব্যবস্থার মধ্যে দিয়ে তো অগ্রসর হচ্ছে। যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কাজ তো হচ্ছে, এবং অনেক কাজ হয়েছে, যে কমিশনগুলো গঠন করা হয়েছে, অনেক কাজ কিন্তু অলরেডি হয়েছে। সেটা হয়তো আমরা কিছুদিনের মধ্যে সেটা জানতে পারবো সব হয়েছে। আমি আসবো, আবারও একটু শুনে আসি জাকারিয়া হোসেন। কর্নেল জাকারিয়া, যেই বিষয়গুলো আলাপ করা হচ্ছিল নির্বাচন প্রসঙ্গে, সেই জায়গায় যেটি বলা হচ্ছে যে এখন দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি প্রায় সর্বক্ষেত্রেই, এবং বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই সবগুলো থেকে এছাড়াও অর্থনীতি বলি বা অন্যান্য জায়গায় অবিনিয়োগের স্থবিরতা বা অন্যান্য জায়গায় যে সিদ্ধান্তহীনতা, এই সব কিছুতেই একটা
পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং আরও স্থিতিশীল পরিবেশ আসতে পারে, সেটির জন্য একটি জাতীয় নির্বাচন প্রয়োজন, খুব জরুরি। আপনার কাছে কি মনে হয়? যে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই যারা আন্দোলন গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, ছাত্র সমাজ, দেশের জনগণ, আমি মনে করি না যে ভিজিবল কোনো বিচারের আগে অথবা আহ, 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 আপনার যে মেইন যে সংস্কারগুলো হওয়া উচিত সেগুলোর আগে কোনো নির্বাচন জনগণ মেনে নিবে। রাজনৈতিক দলগুলোর পার্সপেক্টিভে তারা যত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারে তত তাড়াতাড়ি আমরা এটাই দেখে আসছি অতীত থেকে, যে তারা সবসময় লালায়িত থাকে কখন ক্ষমতায় বসবো, ক্ষমতা আমার হাতে কখন আসবে। কাজেই সেইটা ভাবনার জনগণের ভাবনা কিন্তু এক না। জনগণের কিন্তু পারসেপশন এটা তৈরি হয়েছে যে বিচার এবং যদি না করে তাহলে যদি গণতান্ত্রিক কোনো সরকার চলে আসে তাহলে কিন্তু তার বিচার কম্প্রোমাইজ হবে। এই পারসেপশনটা তৈরি হওয়ার কারণও রয়েছে। আমরা তো দেখতে পাই ইতিমধ্যে 11 মাস 12 মাস হতে যাচ্ছে প্রায়, আমরা তো দেখতে পাচ্ছি যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে কিভাবে কম্প্রোমাইজ হচ্ছে। টাকার বিনিময়ে শেল্টার দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে ফেসিসদেরকে তার ব্যবসা বাণিজ্য নিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু তর্কে অনেক দূর নিয়ে যাবে। আসলে আপনি যদি বলেন কম্প্রোমাইজের বিষয়টা, এটা অনেক দূর নিয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এটা খুব ইয়ে কথা, কিন্তু এটাকে আপনি কোনোভাবে করতে পারবেন না। কম্প্রোমাইজ কাদের সাথে, আমরা কে করবে উনি আরো একটি বিষয় আছে, যেমন ভাই বলেছেন যেটা যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে বিচারগুলো হবে না। কারণ এখন যে বাংলাদেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর যে দলগুলো আছে, যেমন বিএনপি, জামাত ইসলাম, এই ছাত্ররা যে নতুন দল করেছে, সবাই কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং আমরা কেন আশা করবো না যে তারা যদি ক্ষমতায় আসে, যে দলই আসুক, বিচার করবেন? এটি ভাবার তো কোনো সুযোগ নেই আমার মনে হয়। না, উনি ভাবছেন এই জন্য নাকি স্থানীয় পর্যায়ে কম্প্রোমাইজ? স্থানীয় পর্যায়ে কিভাবে কম্প্রোমাইজ হচ্ছে কর্নেল জাকারিয়া? না, স্থানীয় পর্যায়ে বরং আমার কাছে মনে হয় অন্য কারো স্থানীয় পর্যায়ে কম্প্রোমাইজ বেশি থাকার কারণে ওনারা স্থানীয় নির্বাচনটা আগে চাচ্ছে। আমার কাছে তো এইটা এখন ভাইয়ের কথার মধ্য দিয়ে, সরি উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে এটা মনে হচ্ছে এখন। কারণ আমরা চাই হলো জাতীয় নির্বাচন, এটা কারণ রাষ্ট্র আপনি আগে সেভ করবেন, তারপরে রাষ্ট্রের নাগরিক তো সেফ হয়েই যাবে। রাষ্ট্রকে আপনি সেভ করছেন না এখন আপনি ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আছেন। তাও একটা সরি ইলিয়াস ভাই একটু প্লিজ, ওই যে একটা কোর্টের একটা রায়ের একটা রেফারেন্সের মধ্য দিয়ে আপনি সেখানে তার মূল দায়িত্ব হলো জাতীয় নির্বাচন। আপনি এর মধ্যে এইটা সেইটা সেই দাবি এত কিছু নিয়ে আসতেছেন কেন ভাই? আমরা একটা রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্যই, দেশ পরিচালনা করার জন্যই তো রাজনীতি করে। সেখানে লালায়িত শব্দটা আসাটা উচিত নয়, এটা অরাজনৈতিক একটা শব্দ, লালায়িত নয়। রাষ্ট্র ক্ষমতায় যারা রাজনীতি করেন তারা অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে চাবেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, জনসেবা করার জন্য, তো অবশ্যই ওনারা থাকবেন। এটাই তো স্বাভাবিক। এখানে লালায়িত শব্দটা খুব বাজে শোনায়, এটা অরাজনৈতিক এবং শিষ্টাচার বহির্ভূত শব্দ হয়ে যায়। সরি ভাই, আমার সহালোচক, আমি দুঃখিত, বিষয়টা বলতেই হচ্ছে। আমি বলছিলাম যে দেখেন, আমাদের দলগুলো কিন্তু এরকম যদি ভাবে যে আমরা যদি স্থানীয় নির্বাচনটা আগে হয়, তাহলে আমি যদি সেখানে আমার যদি প্রত্যাশিত ফল না পাই, তাহলে আমার হয়তো জাতীয় পর্যায়ে সংসদীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে। আমরা আমাদের ওইটার বা অন্য কোনো দলের ওইরকম ইয়ে নাই। রাজনৈতিক দলগুলো এই ভাবনা থেকেও কিন্তু রাজনৈতিক দলগুলো স্থানীয় নির্বাচন আগে। আচ্ছা, আপনার কাছে কেন মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন, মনে করেন আমরা যদি বিএনপির কথাই বলি, এখন তাদের যেহেতু আওয়ামী লীগ নাই, যেই সাংগঠনিক শক্তি বা তাদের যে জনসমর্থন সবকিছু মিলিয়ে এটি কি ভাববার কোনো অবকাশ রয়েছে মাঠ পর্যায়ে, বা বাংলাদেশের রাজনৈতিক বিন্দুমাত্র সচেতনতা যাদের মধ্যে আছে, এই জায়গায় কি ফলাফল সম্পর্কে মানে অন্য কিছু ভাববার অবকাশ আছে? মজলিস ভাই, আমি বলি শোনেন, আমরা রাজনীতি দেখে আসছি, তো আমরা প্রত্যেকেই তো 50 আপ বয়সের দিক থেকে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 55 ইয়ার্স, আমরা 55 আমাদের বয়স। আমরা যদি 10 বছর বাদই দিই, 10 বছর পর থেকে বোঝা শিশু, আমরা তো 40 বছর ধরে দেখছি যে কিভাবে বাংলাদেশের রাজনীতির চর্চাটা কিভাবে হচ্ছে। যে রাজনীতি করে সে ধনী হয়, যে ছাত্র নেতা সেই ধনী হয়। সেটা আমরা এখনো দেখছি জাকারিয়া ভাই, সেটা আমরা এখনো দেখছি, কিন্তু সেটা আমরা এখনো দেখছি। বাট আমরা এই পরিবর্তন আনার জন্য সর্বপ্রথম আওয়াজ তুলেছি, জাকারিয়া ভাই। এটাও মনে রাখতে হবে। এটাও মনে রাখতে হবে। আমার যদি চিন্তা থাকে
যে আমার ক্ষমতা পেতে হবে, তাহলে আমি সংসদ নির্বাচন আগে চাই না। আমি ক্ষমতা পাওয়ার জন্য না, আমি রাষ্ট্রটা গঠনের জন্য, আমার রাষ্ট্রটা গঠনের জন্য আমি জাতীয় নির্বাচন আগে চাই। কারণ আমি ওয়াদা করছি, আমি জবাবদিহিমূলক একটা সরকার চাই। হ্যাঁ, যেই সরকার জনগণের কাছেই জবাবদিহি করতে হবে, জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ নির্বাচিত সরকার যদি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরাসরি ভোটের উপর নির্ভরশীল হয়, তাকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আর সেজন্যই আমরা চাই যে আমরা জনগণের কাছে জনগণের কৈফিয়ত দিব, জনগণের ক্ষমতা, জনগণের জানমাল জনগণের কাছে আমরা বুঝিয়ে দিব। আমরা সেটার জন্যই চাইছি। With due respect, with due respect, can you give an example যে অতীতে যারা সরকার, অতীতের এক্সাম্পল আমরা টানতে চাই না, আমরা অতীতকে ব্রেক করতে চাই ভাই জাকারিয়া ভাই। আমরা অতীতকে ব্রেক করতে চাই বলেই আমরা 31 দফা দিয়েছি। আমরা অতীতকে ব্রেক করতে চাই বলেই এই খুনি হাসিনার বন্দুকের নলের সামনে থেকে, বন্দুকের নলের মুখে আমরা 31 দফা, রাষ্ট্র সংস্কার এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই যে বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে আমাদের যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আপনি সেটা দেখেন, আপনি রায় দিয়ে দেখেন। কারণ আপনি অতীতকে টানলে তো হবে না, আমরা তো নতুন বাংলাদেশের প্রত্যয় এগিয়ে যাচ্ছি। আমরা সেই ওয়াদাও করছি জনগণের কাছে, এবং আমরা জনগণের কাছে সেই আমাদের 31 দফা পৌঁছে দিচ্ছি। সুতরাং আপনি অতীতকে টানলে হবে না। আপনি বরং আমরা দেখি এই জুলাইয়ের পরে, এই 36-এর পরে নতুন নতুন অনেক ছাত্র নেতারা, অনেক লোকেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আর আমরা এখনো মানে আমাদের চলতে কষ্ট হয়ে যায় রাজনীতিবিদদের অবস্থা। একটা উদাহরণ দিই ভাই, আমি 1 মিনিটের সময় নিচ্ছি। জি জি, আমি জাকারিয়া ভাই আমাকে একটু বলতে দেন। জাকারিয়া ভাই আপনি বলবেন একটু, জাকারিয়া ভাই আপনি বলবেন। বলেছেন, আপনাকে ওয়েলকাম করি। আমরা তো সেটাই চাই যে এদেশের বড় বৃহৎ দল বিএনপি, জাতীয়তাবাদী শক্তি, জিয়ার আদর্শে উজ্জীবিত, আমরা তো সেইটাকে দেখতে চাচ্ছি। কিন্তু জনগণের পারসেপশন, আপনাকে তো জনগণের পারসেপশনটাও বুঝতে হবে। আপনি যদি আমরা জাকারিয়া ভাই জনগণের সাথে চলি, জাকারিয়া ভাই আমরা মাঠে ছিলাম, দীর্ঘদিন রাজনীতি করেছি, রাজনীতিটা নষ্ট করেছে আওয়ামী লীগ, কিন্তু আমরা নষ্ট হতে দেই নাই। আমি কথা বলি নাই, আমাকে একটু বলতে দেন। জি জি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনারা তো সরকারে এসে সুশাসন প্রতিষ্ঠা করবেন, সাম্য প্রতিষ্ঠা করবেন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবেন, এটা তো এক্সপেকটেশন আমাদেরও, এটা তো ছাত্রদের এক্সপেকটেশন। ছাত্ররা এই কারণে রক্ত দিয়েছে। তো আপনারা সেটা যদি করতে পারবেন, স্থানীয় নির্বাচন, জনগণের উপরে আস্থা রাখেন, স্থানীয় নির্বাচনে যান, স্থানীয় নির্বাচন আপনাদের জনপ্রতিনিধি তৈরি হোক, তারা জবাবদাহিতামূলক স্থানীয় পর্যায়ে, জনগণের উপর আমাদের 100% আস্থা আছে বিধায় আমরা জাতীয় সরকারটা চাই। কারণ যেহেতু দেশটাকে আগে আমার রক্ষা করতে হবে, আমার দেশটাকে আগে রক্ষা করতে হবে ভাই। স্টেট এখন যে পর্যায়ে আছে, হাসিনা চাইতে অনেক ভালো আছে, সেই আগের চেয়ে অনেক ভালো আছে স্টেটটা নিয়ে। আমরা হাসিনার চেয়ে ভালো আছে এই উপমায় যেতে চাই না, আমরা যেতে চাই হচ্ছে স্টেটের এই কাবারটা দিয়ে জাতীয় নির্বাচন আগে, এটা কোনো যুক্তি হতে পারে না। আপনি এই ইন্টারিম গভর্নমেন্টকে তো রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। ইন্টারিম গভর্নমেন্টে যদি আপনি সহযোগিতা না, আমরা ইন্টারিম গভর্নমেন্ট 10 মাস 11 মাস সহযোগিতা করে আসছি, তাদের সফলতা কতটুকু আপনি বলুন, তাদের সফলতাটুকু বলুন। সহযোগিতা না, সফলতা তো নিশ্চয়ই আছে, সফলতা নাই, একটা ভেঙে পড়া অর্থনীতি, সেটা আপনি ধরে রাখছে। কোথায় গিয়েছে বলুন? আপনারা স্থিতিশীল রয়েছে, বাজার স্থিতিশীল রয়েছে, আপনার জনগণের জাকারিয়া ভাই একটা ফেসিস্ট চলে যাওয়ার পরে এটা যদি জাকারিয়া ভাই আপনাকেও দায়িত্ব দেওয়া হতো, এরকম হতো, আপনাকেও যদি দায়িত্ব দেওয়া হতো। আপনি স্থানীয় নির্বাচন দেখেন না, আমাদের সেনাবাহিনী পারে কিনা দেখেন না, সেনাবাহিনী এই সক্ষমতাটা টেস্ট করেন, যে সেনাবাহিনী তো এখন নির্বাচনে, সেনাবাহিনীতে ছাড়া তো নির্বাচন আপনি করতে পারবেন না। তো আপনারা সেই নির্বাচন কমিশন, প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি, তাদের একটা টেস্ট দেন না স্থানীয় পর্যায়ে নির্বাচন করে। আপনারা আমার দেশটা তো আগে রক্ষা করতে হবে ভাই, আমাদের দেশটা তো আগে, মানে আপনার দেশটা এখন সংকটাপন্ন, এই অবস্থায় আপনি স্থানীয় সরকার নির্বাচন দিয়ে টেস্ট কেসের কথা বলছেন। দেশটা কোনো খেলার ফিল্ড নয়, খেলার জায়গা নয় ভাই। জাকারিয়া ভাই আপনাকে অবশ্যই দেখুন, আপনি বললে তো হবে না, আপনি তো বললে হবে না, দেশটা তো আস্তে আস্তে স্থিতিশীল তৈরি হচ্ছে। আপনি দেশটা কোথায় স্থিতিশীল হচ্ছে বলুন, কোথায় স্থিতিশীলতা হচ্ছে বলুন? বিচারের আগে নির্বাচন যাচ্ছে, বিচারের আগে তো নির্বাচন, বিচার আগে বলছে না, বিচার তো চলছে, বিচার চলছে, ডিসেম্বরে হয়তো রায় হবে। বিচার চলমান।
বিচার সবকিছুই তো চলমান। বিচারের রায় হতে হবে, বিচার চলমান বললে তো হবে না, বিচারের বিচারের রায় অনেক দিন লাগে, রায় পেতে হবে, বিচারের রায় রায় বহুদিন কার্যকর লাগে করতে ভাই। হবে। বিচার করে যদি ইলেকশন করতে চান জাকারিয়া তাহলে ভাই, আপনার আমার কাছে এইরকম কথা শুনলে মনে হয় আপনারা কোনো 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 অপকৌশলের সাথে যুক্ত কিনা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। কারণ জাতীয় সরকার এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হয়ই হলো জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় সরকারের জন্য, তাই না? তো সেখানে আপনি স্থানীয় নির্বাচন নিয়ে আসেন, আমি বুঝি না অ্যাকচুয়ালি। যে আমি আসবো আবার জাকারিয়া ভাই, একটু শুনে আসি। জনাব ইলিয়াস খান অনেকক্ষণ থেকে কিছু বলবেন। উনি জি, ছাত্রদের খুব প্রশংসা করছিলেন, আমরাও করি, কিন্তু আমাদের কিন্তু একটি মাথায় রাখতে হবে, শেখ হাসিনার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা তিনি যেটা বলেছিলেন, আমরা দেখেছি খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন ছাত্র উপদেষ্টার, তার পিএস না এপিএস ছিলেন, পিএস, তিনি কিন্তু মোটামুটি 4-5 মাসের মধ্যে 150 কোটি টাকা বা তারও বেশি, এবং 4 জন যারা এই পিএস টাইপের ছিলেন তারা সবাই কিন্তু দুর্নীতির অভিযোগে, আরেকজন দেখলাম পিস সাহেব, তিনি 450 কোটি টাকা, 350 সারা রাত সচিবালয় থাকতেন তদবির করেন। সুতরাং আমরা আরো তো সমালোচনা আছে, যেমন আমরা দেখেছি 90-এর আন্দোলনে আমরা ছিলাম, ছাত্ররা টেবিলে ফিরে গেছে, তারপরে ধরুন 52-এর ভাষা আন্দোলনের পর ছাত্ররা টেবিলে ফিরে গেছে, 71-এর মুক্তিযুদ্ধের পর টেবিলে ফিরে গেছে, কিন্তু আমাদের ছাত্র ভাইরা এবার সচিবালয়মুখী হয়েছে। সুতরাং ওই ভাই যেটা বলেছে যে ক্ষমতায় যেতে চায় রাজনৈতিক দলগুলো, অন্যরা যে চায় না সেটি বলার কিন্তু সুযোগ নেই। সুতরাং আমরা যেটি বলতে চাই, একটা স্থিতিশীল দেশ দরকার। আমরা তর্ক বিতর্ক যাই বলি, এই 56,000 বর্গমাইলকে আমরা সবাই ভালোবাসি, সবাই রিস্ক নিয়েছি, যেমন তিনি রাজনীতি করেন, তিনি রিস্ক নিয়েছেন, ভাই সেনাবাহিনী ছিলেন, তিনিও রিস্ক নিয়েছেন, আমরাও কথা বলেছি টিভিতে সবসময়, আমরাও টুকটাক রিস্কের মধ্যে ছিলাম। তো সবাই মিলে এখন দেশটাকে ভালো কিছু করতে হবে। এখনও কিন্তু সেই পরাজিত শক্তি তারা কিন্তু আবার ফিরে আসার প্ল্যান করছে এই কারণে যে 15.5 বছর তারা যে সুযোগ সুবিধা নিয়েছে, যে এই দুর্নীত সরকার তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় এত বেশি বেনিফিশিয়ারি কোন রাজনৈতিক দল তৈরি করতে পারে যেটি আওয়ামী লীগ করেছিল, কিন্তু তারপরেও তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সুতরাং সেই সুখের দিনগুলো হঠাৎ করে কি বলে যে সেই সুখগুলো বন্ধ হয়ে গেছে, এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। দিস দ্য ফার্স্ট টাইম। এবং এই আপনাদের সাথে বহুবার বলেছি যে বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাসে 2 ব্যক্তি পালিয়ে গেছেন, একজন হচ্ছে লক্ষণ সেন, আমরা বইতে পড়েছি সবাই, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আসেন তখন কিন্তু পিছনে দেখা যায় তিনি পালিয়ে গিয়েছেন, আর পালিয়ে গেছেন শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগের দিনও তিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না, কিন্তু তিনি কিন্তু পালিয়ে গেছেন। তার সঙ্গে মসজিদের ইমাম নিয়েছেন, প্রধান বিচারপতিকে ক্যান্টনমেন্টে পাঠিয়েছেন, সঙ্গে 300 এমপি, যত রাজনৈতিক চেলা চামুন্ডা ছিল সব কিন্তু পালিয়ে গেছে। সুতরাং এই পালিয়ে যাওয়ার শক্তি কিন্তু আবার ফিরে আসার নানা কৌশল করছে। এই যে আপনি একটু আগে বললেন, এই যে ছাত্রলীগের ব্যানারে ভাই যেটি বলেছে পয়সা দিয়ে, এইসব মিছিলে পয়সা দিয়ে লোকানো যাবে না। একদম ডেডিকেটেড লোক ছাড়া, দলের যারা জীবন বাজি রাখতে হবে এরকম ছাড়া এইসব মিছিলে কিন্তু ওই 500 টাকা 100 টাকা দিয়ে লোক আনা যাবে না। সেটাই সময় বড় গণমিছিলে আনা যায়। এই যে মিছিল যারা এখন করছে, সুতরাং এই অপশক্তি, এই পরাজিত শক্তি কিন্তু আবার ফিরে আসতে চাচ্ছে, এবং এরা যদি কোনোভাবে ফিরে আসে আমাদের কিন্তু খুব দুর্ভোগ আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন অন্য একটা প্রচারও আছে যে দল কোনোদিন ক্ষমতায় আসার সম্ভাবনা নাই, তারা বিভিন্ন কৌশলের নির্বাচন পিছানোর চেষ্টা করছেন। এই যে আমাদের এখন উপদেষ্টা আছেন অনেকেই, যারা কোনোদিন ভোটে নির্বাচিত হতে পারবেন না, তারা কিন্তু অনেক সরকারি নানা সুযোগ সুবিধা ব্যবহার করছেন। সুতরাং নানা কথাই আমরা শুনি যে এই যে শক্তিগুলো তারা চায় যে কোনোভাবে আমরা এখন ক্ষমতা এনজয় করছি, নির্বাচন হলে তো আমি পারবো না। ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই শক্তি তো এত ক্ষমতা এনজয় করতে পারবে না, যদি জামাত আসে তাহলে তো এই শক্তি এত ক্ষমতা এনজয় করতে পারবে না বিনা ভোটে। সুতরাং এই পক্ষ চাচ্ছে নির্বাচন যত দেরি হয় তত আমাদের ভালো, এবং অনেক চাচ্ছে যে আমরা ঘর গুছাবো, ঘরই তো নাই, গুছাবে কি? যাই হোক, সেই প্রসঙ্গে আমি আর যাবো না। কার কি কতটুকু, অনেকের একদম অহমিকে তৈরি হয়েছে যে আমরা আন্দোলন করেছি পুরো দেশ বুঝি, যেমন ভাই বলতেছিলে জনগণ চায়, জনগণের 2/3 তো বিএনপি, এর বাইরে জনগণ কোথায়? আমি তো সেটি বুঝতে পারছি না। অন্যান্য দল সব মিলিয়ে কয় পার্সেন্ট হয়, বিএনপির কয় পার্সেন্ট আছে? তিনি বারবার বলছে জনগণের অ্যাটিটিউড বুঝতে হবে। জনগণ তো অধিকাংশ বিএনপির সঙ্গে, এর বাইরে তো নাই, আছে সব অধিকাংশ জনগণ তো বিএনপির সঙ্গে। সুতরাং তর্কে না গিয়ে আমরা চাই সুষ্ঠু নির্বাচন, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। জাতীয় নির্বাচন হওয়ার পরে দেশ একটা স্থিতিশীল অবস্থা আসার পরে
অন্যান্য যে স্থানীয় সরকার নির্বাচন, ট্রেড বোর্ডের নির্বাচন, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, কারণ এগুলো কিন্তু দীর্ঘদিন হয়নি, এগুলো যাতে হতে পারে সেটি হওয়া উচিত বলে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে একেবারে সাইফ আলী খান যদি কিছু যুক্ত করেন, তারপরে জাকারিয়া। আমার কথা হচ্ছে, আমরা যদি ভুল করে ফেলি, রাজনৈতিক দলগুলো বা স্টেক হোল্ডাররা, আমরা যদি আমাদের ঐক্য নষ্ট করি, দেশটা এবার যেখানে যাবে, যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, কেউ সেখান থেকে ফিরে আনতে পারবে না। সুতরাং আমাদের সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশকে, সবার আগে বাংলাদেশকে রেখে আমরা যদি কাজ করি, সবার আগে বাংলাদেশ, এটা মোটো, অর্থাৎ এটা মাথায় রেখে, তাহলে কেবল এই দেশটা এই এখনো যে শকুনের যে থাবার যে আশঙ্কা, সেটা থেকে এখনো মুক্ত নয়। সুতরাং আমরা আশা করব জনগণের সরাসরি ভোটের মধ্য দিয়ে একটি শক্তিশালী সরকার, জবাবদিহিমূলক সরকার গঠন হবে এবং তার মধ্য দিয়ে এই দেশটা রক্ষা হবে আমি মনে করি। এবং এই জন্য আমাদের সকলেরই ঐক্য খুব বেশি প্রয়োজন, সব শ্রেণীর মানুষের, সব শ্রেণী পেশার মানুষের এবং সকল রাজনৈতিক দলগুলোর। তর্ক বিতর্ক অনেক করা যাবে, আমি আপনাকে ছোট করব, আপনি আমাকে ছোট করলেন, এতে তো দেশটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সুতরাং আমরা সবার আগে বাংলাদেশ, এই লক্ষ্য সামনে রেখে আমরা মনে করি ঐক্য বিকল্প নাই, ঐক্যের বিকল্প নাই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে আন্দোলন করেছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে দেশটা গঠনের জন্য আমরা একসাথে কাজ করি। অসংখ্য ধন্যবাদ কর্নেল জাকারিয়া হোসেন। শেষ করবো আপনার কনক্লুডিং রিমার্কস দিয়ে, প্রত্যাশার কথা শুনতে চাই। জি, সাহেব ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে সবার আগে বাংলাদেশ এবং ঐক্য, এই দুটাই হওয়া উচিত আমাদের সকলের প্রত্যাশা। এবং সেটা যদি থাকে, এবং আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি যারা রয়েছে, এরা যদি তাদের মধ্যে ঐক্য থাকে, একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ থাকে, একজন এক দল অন্য দলের প্রতি যদি সৌহার্দ্যমূলক শ্রদ্ধা থাকে, তাহলে আমার মনে করি যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এবং এই দেশকে আমরা আর ফেসিস্ট থেকে মুক্ত রাখতে পারবো এবং আর ফেসিস্ট কখনো ফিরে আসবে না, এই প্রত্যাশা করি আমরা সকলে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব ইলিয়াস খান কিছু যুক্ত করবেন শেষ করে? আমরা সবারই তো প্রত্যাশা একটি, কারণ দিন শেষে 56,000 বর্গমাইল কিন্তু আমাদের সবার, যে দল করুক, শুনেন দেশটি যাতে ভালো থাকতে পারে। দেশের কোনো বিনিয়োগ নেই এখন, কারণ স্থিতিশীল সরকার নাই, কেউ বিনিয়োগ করতে চায় না, কারণ জানে না যে সরকার কতদিন ক্ষমতায় আছে। সুতরাং স্থিতিশীল সরকার দরকার দেশের স্বার্থে। দেশে যে হারে বেকারত্ব বাড়ছে, নানা ধরনের সংকট, ইনফ্লেশন, নানা কিছু, সুতরাং সবার আগে প্রয়োজন একটি স্থিতিশীল সরকার। সেটি যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, আমরা আশা করতে চাই ফেব্রুয়ারিতে বলেছেন জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পরে, যদিও সে বৈঠক নিয়ে আবার নানা, যাই হোক সেগুলো আমি আর স্টুডিওতে বলতে চাই না, অনেকে ঈর্ষার কারণ হয়েছে, কিন্তু তিনি তো বাংলাদেশের সর্ববৃহৎ দলের নেতা। সুতরাং এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা আশা করি, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের দীর্ঘদিন পর গণতন্ত্র মুক্তি পাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হয়েছিল, আবার জনাব তারেক রহমান তিনিও এখন আন্দোলন করছেন, তিনিও বলেছেন ফেব্রুয়ারি নির্বাচনের কথা। আমরা আশা করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবে, নট লাইক শেখ হাসিনা জনপ্রতিনিধি। এই যে রাস্তাঘাটে গান গায় তিনি জনপ্রতিনিধি, আরও অনেক উদাহরণ দিতে পারি। বাংলায় কথা বলতে পারে না, পার্লামেন্টে দেখছেন নিশ্চয়ই, আমরা সেই বেড়েগুলো দেখেছি। তাদেরকে তার অবৈধ সরকারে যাকে ইচ্ছে তাকে এমপি বানিয়েছে। এই বাংলাদেশ আমরা চাই না, আমরা চাই প্রকৃত জনপ্রতিনিধি যারা, তারা নির্বাচিত হয়ে উঠুক। এবং আমরা জানি যে একটি ছোট্ট দেশে, আর জনচাপে পিষ্ট একটি ছোট দেশ, 18 কোটি মানুষ, এটা কাগজে কলম হয়তো আরও বেশি বলা হয়। এই দেশটি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, আর সেই প্রচেষ্টা আমাদের সবার থাকুক। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।